সন্ত্রাস দমন ও শান্তি রক্ষায় একজোট হয়ে কাজ করবে মুসলিম বিশ্ব। প্রধানমন্ত্রীর সাথে ওআইসি মহাসচিবের বৈঠকে ঐকমত্য। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় অনিশ্চয়তায় হজযাত্রীরা। কয়েকটি এজেন্সিকে দুষলেন ধর্মমন্ত্রী, সবাইকে পাঠানোর আশ্বাস। ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে ২৬১ পাকিস্তানি সেনার তালিকা প্রকাশ। এ দেশীয় দোসরদের নাগরিকত্ব বাতিল ও বিচার দাবি। মন্ত্রিসভায় জাতীয় পার্টির থাকা লজ্জাজনক, সময় হলেই পদত্যাগ বললেন এরশাদ। আওয়ামী লীগের ক্ষতি হবে না মন্তব্য কাদেরের। বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা, রাজধানীর অনেক এলাকায় থই থই পানি, যানজটে অবর্ণনীয় দুর্ভোগ নগরবাসীর। ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনলাম। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাব্বির আহমেদ এবং আমি তাজনুবা জাবিন। এছাড়া সংবাদ আরও থাকছে। প্রথমবারের মতো মানব ভ্রূণের ত্রুটিপূর্ণ ডিএনএ সংস্কার। জন্মের আগেই প্রতিরোধ হবে ক্যান্সার সহ ১০,০০০-এরও বেশি রোগ। জঙ্গি সন্ত্রাসবাদ দমন ও বিশ্ব শান্তি রক্ষায় মুসলিম উম্মাহ একজোট হয়ে কাজ করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ওআইসি মহাসচিব ডক্টর ইউসুফ বিন আহমেদ ওতাইমিন। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন ওআইসি মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে তিনি এ প্রশংসা করেন। আরও জানাচ্ছেন মামুন রশিদ। ৪ দিনের ঢাকা সফরের প্রথম দিন ওআইসির নবনিযুক্ত মহাসচিব ডক্টর ইউসুফ বিন আহমদ ওতাইমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু, জঙ্গিবাদ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। জঙ্গি সন্ত্রাস দমন ও বিশ্ব শান্তি রক্ষায় মুসলিম উম্মাহ একজোট হয়ে কাজ করবে বলে আশাবাদ জানান তারা। এসব বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম। পরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওআইসি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে মিয়ানমার সরকারকে সেদেশের নাগরিক রোহিঙ্গাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেবার আহ্বান জানান তিনি। I am calling upon the Myanmar government, please, those are your people, give them their human basic rights, and we are very willing to come and sit down with you. সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের সফলতার প্রশংসা করে ওআইসি মহাসচিব বলেন, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। Bangladesh is a shining example of all these values of Islam. So we should also emphasize in all cases that Islam has nothing to do with the terrorist act. বাংলাদেশের অগ্রগতি ও উন্নতির ভূয়সী প্রশংসা করে সরকারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। Congratulate her as well in the social, economic development, prosperity, plus political stability for the leadership. I think Her Excellency is a shining example for Muslims all over the world. To have a woman at this level. রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে শুক্রবার সকালে কক্সবাজার যাবার কথা রয়েছে ওআইসি মহাসচিবের। মামুন রশিদ, ২১ টেলিভিশন, ঢাকা। একের পর এক ফ্লাইট বাতিলের কারণে অনিশ্চয়তায় আছেন অনেক হজযাত্রী। আশকোনা হজ ক্যাম্পে অপেক্ষার প্রহর গুনছেন তারা। কয়েকটি এজেন্সির কারণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, যদিও সবাইকে পাঠানোর আশ্বাস দিয়েছেন তিনি। জে জুবাইরের সহায়তায় আরও জানাচ্ছেন আহমদ বাবু। অনেকটা অনিশ্চয়তা নিয়ে আশকোনা ক্যাম্পে অবস্থান করছেন এই হজযাত্রীরা। নানামুখী সমস্যায় প্রতিদিনই বাতিল হচ্ছে ফ্লাইট। শেষ পর্যন্ত এবছর তারা হজ করতে পারবেন কিনা শঙ্কায় আছেন অনেকে। টাইম যেটা আশাবাদী তো আনলা, কিন্তু টাইম যেটা হাতে কইছে এই টাইমে ফ্লাইট হতো না। আপনারা একটা টাইম দিয়েছেন, ফলে আপনার 7টার সময় হচ্ছে নিয়ে না হাজি ক্যাম্পে, তখন আমরা আইলাম। আমরা তো 7টা পার হয়ে গেছি। এ পর্যন্ত হজ ফ্লাইট বাতিল হয়েছে 16টি, এর মধ্যে বাংলাদেশ বিমানের 13টি এবং সৌদি এয়ারলাইন্সের 3টি। হজ এজেন্সিগুলো নির্ধারিত যাত্রীদের ভিসা সময়মতো সংগ্রহ করতে না পারায় এমনটি হয়েছে। এছাড়াও রয়েছে মোয়াল্লেম সংকট। মোয়াল্লেমরা আগে কইছে এক কথা, এখন বলছে আরেক কথা। কালকে 12টা বাজে এখানে আসছি, আজকে এখন মধ্যে রয়েছে। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি না হয় চলে যাবো আল্লাহর ঘরে।
তবে আশকোনা হজ ক্যাম্পের পরিচালক আশ্বস্ত করেছেন আগামী সপ্তাহে সমস্যা মিটে যাবে। হজ ফ্লাইট বাতিল হলে নিয়মিত ফ্লাইটের মাধ্যমে সবাইকে সৌদি আরব পাঠানো হবে। এই পরিস্থিতি খুবই সাময়িক, এই সপ্তাহের শেষের দিকেই আপনারা দেখবেন যে পরিস্থিতি থেকে আমরা উত্তরণ হয়ে যাব আগামী রবি সোমবারের দিকে। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানিয়েছেন কয়েকটি এজেন্সির কারণে হজ যাত্রীদের এই সমস্যা সৃষ্টি হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এজেন্সি যদি এইগুলি বিলম্ব না করতো তাদের ওই দেওয়ার ব্যাপারে, তাহলে এইগুলি এতটি বাতিল হইতো না। তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নেব। লাইসেন্স বাতিল, জরিমানা, এখানে কারোর প্রতি আমি ক্ষমা প্রদর্শন করব না। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,27,198 জনের মধ্যে এ পর্যন্ত 32,600 জন হজ পালন করতে সৌদি আরব গেছেন। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে অতিরিক্ত আরও 20টি ফ্লাইটের ব্যবস্থা করার জন্য জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ৭১ মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত 261 জন পাকিস্তানি সেনা সদস্যের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। তাদের বিচারের পাশাপাশি এদেশীয় দোসরদের নাগরিকত্ব বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিও জানানো হয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ১৯৭১-এর ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। এরপর থেকে নির্মমভাবে হত্যা, সারা দেশে অগ্নিসংযোগ ও নারী নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে তারা। ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি অর্জন করে বিজয়, লাল সবুজের পতাকা আর স্বাধীন ভূখণ্ড। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে 261 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। অভিযুক্তদের মধ্যে যারা জীবিত আছে তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। যে সমস্ত দোষ করেছে, যে সমস্ত অপরাধ করেছে, সেই অপরাধগুলো কিন্তু প্রত্যেকের নামের সঙ্গে আমরা এখানে যতটুকু সম্ভব লিপিবদ্ধ করেছি। ভুরি ভুরি প্রমাণ আছে, যেই প্রমাণ দিয়ে এদের সবাইকে বিচারের আওতায় আনা যায়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামীর অর্থায়নে পরিচালিত সকল প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে আনারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত তাদের নাগরিকত্ব বাতিল করা, জামাতে ইসলাম কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, হাসপাতাল, এগুলোকে যাতে সরকারিকরণ করা হয় তার জন্য আমরা দাবি জানাবো। ৭১-এ অপরাধের জন্য পাকিস্তান যাতে ক্ষমা চাইতে বাধ্য হয় সেজন্য বিশ্ব জনমত গড়ে তোলারও আহ্বান সংশ্লিষ্টদের। পাকিস্তানের পক্ষে যারা এখানে সাফাই গায় তাদের বিরুদ্ধে একটা জনরোষ আমরা সৃষ্টি করতে চাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অনুমতি ছাড়া বিদেশে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে কিনা এই বিষয়ে আগামী ৭ আগস্ট সিদ্ধান্ত জানাবে আদালত। বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ডক্টর আখতারুজ্জামানের আদালতে চলছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফনেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় বৃহস্পতিবার অরফনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়নি। অন্য 2 আসামির জন্য সময়ের আবেদন করেন আইনজীবীরা। দুদকের পক্ষ থেকে সময় আবেদন না মঞ্জুর ও জামিন বাতিলের দাবি জানানো হয়। আদালত আসামি পক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দিলে তা আদালতে জমা দেন আইনজীবীরা। পরে মামলার শুনানির জন্য 7 আগস্ট দিন ধার্য করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জন্য একই দিন ধার্য করেন বিচারক। আমরা নিবেদন করেছি, আদালত শুনেছেন। এই অবস্থায় আদালত আগামী 7 তারিখে আবার আদেশের জন্য দিন ধার্য করেছে। আইনের চোখে সকলের সমান, সুতরাং সেই ক্ষেত্রে 342 ধারার কার্যক্রম অতি সত্বর অর্থাৎ তারিখ অনুযায়ী, আইন অনুযায়ী শেষ করে বিচারিক পরবর্তীতে যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করার জন্য আমরা আশা করছি ন্যায় আদেশ। মন্ত্রিসভায় থাকা জাতীয় পার্টির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বলেছেন, সময় হলে মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যরা পদত্যাগ করবেন। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী দূতের পদ থেকে পদত্যাগ করলে তাকে অসম্মান করা হবে, তবে সময় বুঝে সেখান থেকেও সরে যাবেন তিনি। এ সময় সাংবাদিক লাঞ্ছনায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, 57 ধারায় সাংবাদিকদের আটকে রাখা হয়েছে। ষোড়শ সংশোধনীর রায়কে সাধুবাদ জানিয়ে ন্যায় বিচারের জন্য এটি ইতিবাচক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন এরশাদ।
রাজনৈতিকভাবে কৌশলগতভাবে আমরা সুযোগ পেলে বেরিয়ে আসবো, এবং এটা আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। জাস্ট ওয়েট ফর দি টাইম। আমার সবাইকে পদত্যাগ করতে হবে। আমার কথা হলো, আমি প্রধানমন্ত্রী বলেছি, উনি বলেছেন আমি সময় মতো জানাবো। এদিকে মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টি বেরিয়ে গেলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। ড্যাফোডিল ইউনিভার্সিটি আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভা শেষে তিনি এই মন্তব্য করেন। বদরুদ্দোজা চৌধুরীর বাসায় জাতীয় পার্টির নেতাদের বৈঠক এবং মন্ত্রিসভা থেকে এরশাদের বেরিয়ে যাবার গুঞ্জনের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, এটি নতুন মেরুকরণ, রাজনীতিতে এটা থাকবেই। দেখুন, তারা অ্যালায়েন্স করছে, এটা গণতন্ত্রের বিউটি। শতফুল ফুটুক, গ্রুপিং, রিগ্রুপিং এবং অ্যালায়েন্স হতে থাক, অসুবিধে কি? মেরুকরণ হচ্ছে রাজনীতি এবং নির্বাচনকে সামনে রেখে এটা একটা ভালো দিক। জাতীয় পার্টি একটা দল, তারা সরকারে নিজেরা স্বেচ্ছায় এসেছেন। এখন যদি তারা চলে যেতে চান, আমাদের এমন কোনো সংকটে আমরা পড়িনি যে তারা চলে গেলে আমাদের উপর আকাশ ভেঙে পড়বে। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় আমলে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সম্পাদকদের সঙ্গে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর দাবি জানান। বৈঠকে ১ সেপ্টেম্বর দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে কর্মসূচি নির্ধারণ করা হয়। পরে ষোড়শ সংশোধনী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত। এ সময় দুই জোটের বাইরে রাজনৈতিক জোট হলে বিএনপির অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের স্বার্থে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে স্বাগত জানায় বিএনপি। গত রায় যেটা আপিল বিভাগের বেরিয়েছে, এই রায় পরে যে কোনো সভ্য দেশ হলে, গণতান্ত্রিক দেশ হলে সরকার পদত্যাগ করত। ঘণ্টাখানেকের বৃষ্টিতে আবারও জলজটে পড়ে রাজধানীবাসী। টানা বৃষ্টিতে ঢাকার রাজপথ, অলিগলি, পাড়া মহল্লায় থই থই পানি। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। আদিত্য মামুনের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে 2 দফায় বৃষ্টিতে এমন রূপ নেয় রাজধানী। অলিগলি ছাড়িয়ে রাজপথেও থই থই পানি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে গণপরিবহন, রাস্তায় আটকা পড়ে কর্মমুখী মানুষ। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি মারিয়ে পৌঁছাতে হয় গন্তব্যে। আমার বাসায় যাওয়ার কথা 2টায়, অলরেডি বাজতেছে 4:30, আমি এখনো খাইনি। কোথাও কোথাও পানি বেশি হওয়ায় থেমে থাকতে দেখা যায় গণপরিবহন, আটকা পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সও। দুর্ভোগ পোহাতে হয় পথ চলতি মানুষদের। আমরা অফিসে যাচ্ছি বা ভার্সিটি যাচ্ছি, এই জামা কাপড়ও তো নষ্ট হয়ে যাচ্ছে। 3টার দিকে ভার্সিটি ছুটি, এখন কয়টা বাজে? 5টা বাজে। 5টার সময় এখানে কি সরকার কি দেখতেছে না এগুলো? গণপরিবহনের সংকট বাড়িয়ে দেয় ভোগান্তি। কাপড় চোপড় সমস্ত সবকিছু ভিজে যাইতেছে, এখন একটা গাড়িতে তাও নিতেছে না। সিবেজের স্বাদ নিতেছি আমরা এই ময়লা পানি দিয়া। জলজট থেকে মুক্তি দিতে সেবা সংস্থাগুলোকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন নগরবাসী। যে জায়গাতে পানি নামবে এইগুলা খোলা রাখাও দরকার। যথাসময়ে সঠিক লোক দিয়ে এটাকে ঠিক করা দরকার। সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে রাজধানীর রাজপথ সহ পাড়া মহল্লা, অলিগলির সমস্ত পথ। এমন বিপর্যস্ত পরিস্থিতিতে নগরবাসী কর্মমুখী জীবনে যেতে পারছেন না তাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যের জীবন। এমন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য আশু পদক্ষেপের দাবি জানান নগরবাসী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের রিপোর্ট জানিয়েছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ছাড়াই ভালো চলছে গার্মেন্টস ব্যবসা, বললেন তোফায়েল। বেড়েছে বাণিজ্য, মত বার্নিকাটের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে উপাচার্যের বৈঠক, আন্দোলনকারীদের কর্মসূচি শিথিল। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাজার হার 64% বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বৃহস্পতিবার নিজস্ব কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এক কথা জানান। তবে কিছু বিশেষ ব্যক্তির বিরুদ্ধে করা মামলা পরিচালনা করতে গিয়ে দুদকের আইনজীবীরা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলে অভিযোগ করেন দুদক চেয়ারম্যান। দুদকের সকল মামলা তথ্য উপাত্ত ও প্রামাণিক দলিলের উপর নির্ভর করে দায়ের করা হয় বলেও জানান ইকবাল মাহমুদ। এমন অবস্থা হয় যে আমরা মামলাটা পরিচালনাই করতে পারছি না, তো শাস্তির প্রশ্ন তো পরে। আমাদের লয়ার আদালতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, আসামির পক্ষ থেকে বাধা পাচ্ছেন তিনি, তো আদালত নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আমাদের বিশ্বাস। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ছাড়াই বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা ভালো চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। গত 2 বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। আর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ বলে জানান সাবেক মার্কিন কূটনীতিক। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে 2 দেশের সাবেক ও বর্তমান কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কথা তুলে ধরেন। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বেড়েছে বলেও জানান তিনি। U.S. companies continue to see huge investment and business opportunities in the Bangladesh market, particularly in energy. আলোচনায় অংশ নেন বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম সহ কয়েকটি দেশে কাজ করা মার্কিন সাবেক কূটনীতিক ওয়েজনার। তিনি বলেন, বাণিজ্যিক ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। GSP general schedule preferences come up for renewal. I personally believe deeply Bangladesh should find her place. তবে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি ছাড়াই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। দুই দেশের ব্যবসা ও সম্পর্ক উন্নয়নে আমেরিকান চেম্বার কাজ করে যাবে বলে জানান ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ডক্টর ফরজানা ইসলামের সাথে কথা হয়েছে। শিক্ষার্থীদের বৃহস্পতিবার বিকেল 4টার দিকে এ বৈঠক শুরু হয়েছে। থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক সমাজের একাংশ। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা। এর আগে সকালে মামলা প্রত্যাহারের আশ্বাস দেয় উপাচার্য ডক্টর ফরজানা ইসলামকে কার্যালয়ে প্রবেশ করতে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে কমছে না জাহাজ জট। বন্দরে জাহাজের অবস্থান বেড়ে যাওয়ায় বেড়েছে ভাড়াও। এ কারণে বাড়ছে পণ্যের আমদানি খরচ। এদিকে বন্দরে জাহাজ জটের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। মাত্র কয়েক মাস আগেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থান ছিল 3 দিন। বিশ্বের বিভিন্ন বন্দর থেকে পণ্য নিয়ে আসা জাহাজগুলোকে এখন চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের জন্য অবস্থান করতে হয় গড়ে 10 থেকে 12 দিন। পর্যাপ্ত জেটি ইকুইপমেন্টের অভাবে বন্দরে ক্রমেই বাড়ছে জাহাজের গড় অবস্থান। এ কারণে জাহাজের ভাড়াও বেড়েছে বলে জানালেন আমদানিকারকরা। পাশাপাশি জাহাজ জটের কারণে বিদেশি বায়াররাও মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানান এই নারী উদ্যোক্তা। কন্টেনার না নেওয়ার কারণে আমার বায়ার জাপান থেকে আমাকে বলছে যে ভবিষ্যতে তোমার সাথে আমি বিজনেস মনে হয় কন্টিনিউ করতে পারবো না। তো এরকম আমার মতো প্রত্যেকেই প্রতিদিন তাদের বায়ারগুলি হারাচ্ছে, যার কারণে আমাদের দেশের থেকে বিজনেস চলে যাচ্ছে। এদিকে বন্দরের জাহাজ জটের কারণে গত 2 মাসে ব্যবসায়ীরা কয়েকশো কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি। শত কোটি টাকার ক্ষতি হয়েছে, যেটা একজন ব্যবসায়ীর পক্ষে সামাল দেওয়া কঠিন হবে। পণ্য খালাসের ধীরগতির জন্য বন্দর কর্তৃপক্ষকে দুষলেন স্থানীয় সাংসদ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক এই সভাপতি। দ্রুত সমস্যা সমাধানের দাবিও জানান তিনি। এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি হলেও আমাদেরকে ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে সরকার চায় ব্যবসা বান্ধব পরিবেশ করার জন্য। আমি ডেলিভারির অর্ডার নিয়ে আসার পরে আমি আবার কেন শিপিং এজেন্সিতে গিয়ে আবার একদিনের ডেলিভারি দিয়ে আসবো? সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন,
চট্টগ্রাম। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিবিসি সহ পাশ্চাত্য ও ভারতের আকাশবাণীর সহ আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্ব সহকারে সে সংবাদ প্রচার করেছিল। পালাবদলের অস্থিরতার সঙ্গে নিয়মিতই হত্যার নানা দিক প্রকাশ পেতে থাকে বিদেশি প্রচার মাধ্যমে। তবে ভীতিকর সেনা প্রশাসনের দেশীয় গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ তো দূরে থাক, তথ্য সংগ্রহ ছিল কঠিন। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রোমেল। পুরো জাতিকে স্তম্ভিত করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতক চক্র। আর ওই দিন সকালেই তা বীরত্বের সঙ্গে ঘোষণা করে বাংলাদেশ বেতারে। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। বাঙালির অধিকার আদায়ের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার খবর বিশ্ব গণমাধ্যমে ওই দিন থেকেই বেশ গুরুত্ব সহকারে আসতে শুরু করে। তবে উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তাদের নৈরাজ্যের মধ্যে তথ্য ও ছবি সংগ্রহ কঠিন হয়ে যায়। হত্যার খবরকে শিরোনাম করে সংবাদগুলো প্রকাশ হয় মূলত বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্র পরিচালনার প্রোফাইল ব্যবহার করেই। Sheikh Mujibur Rahman, the father of Bangladesh and its only leader since independence, was killed by his bodyguards today in a military coup. ভারতের আকাশবাণী, ব্রিটেনের বিবিসি সহ পাশ্চাত্যের গণমাধ্যম হত্যাকাণ্ডের দিন থেকে গুরুত্ব সহকারে সংবাদটি প্রচার করতে থাকে। সে সময় ভারতে অবস্থান করছিলেন বর্তমান প্রধান তথ্য কমিশনার ডক্টর গোলাম রহমান। তার মতো অনেকেই বিদেশি এসব গণমাধ্যমের সংবাদের জন্য অপেক্ষা করতেন। ভারতীয় পত্রপত্রিকা প্রচুর লেখালেখি হয়েছে। ভারতের নিজস্ব সাংবাদিকরা কিংবা অ্যানালিস্ট যারা পর্যবেক্ষক তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে লিখেছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে যেমন গার্ডিয়ান কিংবা টাইমস, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ কিংবা এই ধরনের অন্যান্য পত্রপত্রিকা বিদেশি জার্নাল থেকেও লেখা কার্টিসি করে ছাপানো হয়েছে, এগুলো আমরা দেখেছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার ছাড়া দেশে মাত্র 4টি পত্রিকা থাকায় এবং সেগুলোতে সেনা শাসকদের নিয়ন্ত্রণ আরো কঠোর হয় বিদেশি গণমাধ্যমের কোনো বিকল্প ছিল না, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। তখন মাত্র 4টি পত্রিকা ছিল, তাও সরকার নিয়ন্ত্রিত, এবং যে টেলিভিশন এবং বেতার সেগুলিও সরকার নিয়ন্ত্রিত, এবং মিলিটারি শাসকরা এসে এগুলোকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে পুরো মিডিয়া এবং প্রচারণাটাকে এই হত্যাকাণ্ডের জাস্টিফিকেশনের জন্য তারা ব্যবহার করেছে। তবে জাতির জনককে সপরিবারে হত্যার দিন যত গড়িয়েছে বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে কারা ঘাতক, কারা পরিকল্পনাকারী, কারাই বা এই পালাবদলের সুবিধাভোগী। Sheikh Mujib's successors are nervous about their own future, about their nation's future. সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে থাকবে। সুনামগঞ্জের হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী সহ 140 জনের বিরুদ্ধে মামলা। এবার বৈধ অভিবাসীদের সংখ্যাও কমিয়ে আনতে চায় ট্রাম্প প্রশাসন, হচ্ছে নতুন আইন। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। সুনামগঞ্জের হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী আফসার উদ্দিন সহ 140 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মুজিবুর রহমানের আদালতে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুদকে প্রেরণ করার আদেশ দিয়েছেন। মামলায় দায়িত্বপ্রাপ্ত 39টি পিআইসির সভাপতি, সাধারণ সম্পাদক, পাওবোর সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই সহ 15 জন পাওবো কর্মকর্তা, 46 জন ঠিকাদার সহ 140 জনকে আসামি করা হয়। এর আগে অপর এক মামলায় সুনামগঞ্জ পাওয়ার নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন সহ 2 জনকে দুদক গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গাজীপুরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ট্রাক চালক মেহেদী হাসান ও হেলপার সোহানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আফতাবুজ্জামান এর আদালতে তাদের হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। মঙ্গলবার ওই কিশোরী তার মায়ের উপর অভিমান করে গাজীপুরে নিজ বাড়ি থেকে বেরিয়ে চৌরাস্তায় আসে। পরে একটি মালবাহী ট্রাকের চালক মেহেদী হাসান ও হেলপার সোহান তাকে নির্যাতন করে। পরে কিশোরী বাদী হয়ে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে।
তরুণীদের ব্যবসা বিষয়ক সহায়তার লক্ষ্যে আবেদন আহ্বান করেছে স্প্রিং এক্সিলারেট নামের একটি প্রতিষ্ঠান। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। তরুণী উদ্যোক্তাদের হিউম্যান স্টোভ ডিজাইন বুট ক্যাম্প, ইনভেস্টমেন্ট রেডিনেস সাপোর্ট এবং মেম্বারশিপ মাধ্যমে সহায়তা করে স্প্রিং। সংবাদ সম্মেলনে স্প্রিং এর প্রধান নির্বাহী রামোনা লিবারভ উপস্থিত ছিলেন। কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। গঠন করা হয়েছে 13 সদস্যের মেডিকেল বোর্ড। আব্দুল জব্বারকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য সরকারি সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সালাম সালাম হাজার সালাম। স্বাধীন বাংলা বেতারের শিল্পী আব্দুল জব্বার। সুর আর গানের জগতে হার না মানা গুণী এই শিল্পী এখন হাসপাতালের বিছানায় লড়ছেন জীবনের সঙ্গে। সুরের জাদুতে অগণিত ভক্ত মনে গড়েছেন স্থায়ী আসন। কালজয়ী অসংখ্য গানের জন্য তাকে বলা হয় জীবন্ত কিংবদন্তি। দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন শিল্পী আব্দুল জব্বার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 20 এপ্রিল তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে তার অবস্থা। সম্প্রতি স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। গঠন করা হয়েছে 13 সদস্যের মেডিকেল বোর্ড। মাল্টিপল প্রবলেমে আমরা মেডিকেল বোর্ড করে আইসিইউতে দিছি। অ্যাকর্ডিং তাদের আমাদের প্ল্যান অনুযায়ী চিকিৎসা চলছে এবং ডায়ালিসিস সপ্তাহে 2টা অথবা 3টা। আমরা ওনাকে 3টে করতে পারলেই ভালো, ডায়ালিসিস আমরা করবো রেগুলার। অবস্থা অনুযায়ী বা ওনার অসুখের ধরন অনুযায়ী আমরা আমাদের পক্ষে থেকে যতটুকু সম্ভব সহায়তা দিয়ে আসছি। এখন যে ভর্তি আছেন এখনও আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। তবে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার। বিদেশে নিতে হলে আমার এয়ার অ্যাম্বুলেন্সের দরকার, চিকিৎসার ব্যয় ভার দরকার। এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া শুনেছি 60 থেকে 70 লাখ টাকা। এটা তো আমার পক্ষে সম্ভব না। সরকারের কাছে 1-2 ব্যাপার, সরকার পারেন। আব্দুল জব্বারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া 331টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 137টির, কমেছে 165টির, আর 29টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 1078 কোটি টাকা। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 10 পয়েন্ট কমে নেমে আসে 5880 পয়েন্ট। অন্যদিকে সূচক কমেছে সিএসসিতে লেনদেন হওয়া 258টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 87টির, কমেছে 141টির, আর 30টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে 63 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এই পর্যায়ে জানাচ্ছি মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। এবার যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে চাইছে ট্রাম্প প্রশাসন। এর জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে নতুন এই বিলের কথা জানান ট্রাম্প। এ সময় বর্তমান অভিবাসন নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, নতুন বিলের মাধ্যমে 10 বছরে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের সংখ্যা 50% কমিয়ে আনা হবে। নতুন বিলে অভিবাসীদের আত্মীয়রা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়বেন। এছাড়া মেধা, শিক্ষাগত যোগ্যতা, চাকুরির দক্ষতার ভিত্তিতে যাচাইয়ের পরই অভিবাসনের সুযোগ দেওয়া হবে। বিলটি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন সেনেটররা। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে তার ছোট ভাই শাহবাজ শরীফ প্রার্থিতা পেলেও নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। দেশটির নির্বাচন কমিশন বুধবার এই সংক্রান্তে একটি আচরণবিধি প্রকাশ করে। সে অনুযায়ী সরকারের উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি নির্বাচনের তারিখ ঘোষণার পর ওই আসন কিংবা ভোট কেন্দ্র পরিদর্শনে যেতে পারবেন না। কেউ এই আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন। গেল 28 জুলাই সুপ্রিম কোর্টে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার পর প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন তিনি। লাহোরে নওয়াজ শরীফের আসনে 17 সেপ্টেম্বর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আবার সময় হলো ইসলাম এবং বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে।
নির্ধারিত সময়ে বাংলাদেশে আসবে অজিরা, বেতন ভাতা নিয়ে খেলোয়াড়দের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমঝোতা। প্রীতি ফুটবল ম্যাচে MLS অল স্টার্সের বিপক্ষে টাই ব্রেকারে 4-2 গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। এবার খেলার খবর জানাচ্ছেন তানজিনা মিথিলা। ধন্যবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের মধ্যে আর্থিক বিষয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তা দূর হয়েছে। ফলে নির্ধারিত 18 আগস্টে ঢাকার পথে রওনা হবে স্টিভেন স্মিথের দল। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে বেতন ভাতা নিয়ে জটিলতার কারণে অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশ সফর। সেই সমস্যা দূর হওয়ায় যথাসময়ে টেস্ট সিরিজ হবে বলে আশা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটি বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। এই সিরিজটা হতে যাচ্ছে বিকজ ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের সুযোগ হয় না টেস্ট খেলার। হোম গ্রাউন্ডে আমরা দুইটা টেস্ট খেলবো, এটা একটা বড় ব্যাপার এবং সেটা হতে যাচ্ছে, সেই জন্য ডেফিনেটলি আমরা খুশি। অ্যান্ড ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড দিস সিরিজ ভেরি সিরিয়াসলি। ক্রিকেটারদের সঙ্গে সমঝোতার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সান্দারল্যান্ড বলেন, বাংলাদেশ সহ আগামী সিরিজগুলো খেলতে আর কোনো বাধা নেই। One we can both live with and one that will be good for the game and good for Australia's cricketers. All important tour of Bangladesh to proceed as planned. বাংলাদেশের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে 2টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। 3 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহিনের অপরাজিত সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত। কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে 133 রানে অধিনায়ক কোহলি সহ 3 উইকেট হারায় ভারত। তবে এরপর আর কোনো উইকেট পড়তে দেয়নি পূজারা ও রাহানে। দুইজনেই সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত রয়েছেন। 225 বলে 10-4 ও 1 ছক্কায় 128 রানে পূজারা ও 168 বলে 12-4-এ 103 রান করে রাহানে দিন শেষ করেন। এই দুজনের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ 3 উইকেটে 344 রান। প্রীতি ফুটবল ম্যাচে মেজর লিগের MLS অল স্টার্সের বিপক্ষে ট্রাই ব্রেকারে 4-2 ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শিকাগোতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে প্রথমার্ধে ভালো করতে পারেনি জিদানের শিষ্যরা। এরপর 59 মিনিটে স্ট্রাইকার বোর্জা মেওরাল গোল করলে লিড নেয় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে 87 মিনিটে MLS অল স্টার্সের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান ডাওয়ার। শেষ পর্যন্ত 1-1 সমতায় থাকলে খেলা গড়ায় টাই ব্রেকারে। নিজেদের প্রথম 2টি শট মিস করলে হেরে যায় MS অল স্টার। শুরু হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কলেজ রাগবি প্রতিযোগিতা। রাগবি ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতা রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের। 8ম আয়োজনে অংশ নিচ্ছে রাজধানীর 11টি কলেজ। সিটি ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন কানাডিয়ান মিলোস রাউনিক। শীর্ষে ওঠার লড়াইয়ে ফরাসি নিকোলাস মাহুদকে হারিয়েছেন বর্তমান র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা মিলোস রাউনিক। নিকোলাসের বিপক্ষে জয় নিশ্চিত করেন 2-0 ব্যবধানে। প্রথম সেট থেকেই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা গড়ে তোলেন দুজন। তবে শেষ পর্যন্ত রাউনিকের দক্ষতার সাথে পেরে ওঠেননি নিকোলাস। প্রথম সেটে 7-6 গেমে হেরে যান তিনি। দ্বিতীয় সেটে সমান ব্যবধানে জয় নিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন 26 বছর বয়সী মিলোস রাউনিক। এর আগে 2014 সালে এই আসরের ট্রফি জিতেছিলেন তিনি। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ মিথিলা। শেষ করছি বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারী খবর দিয়ে। প্রথমবারের মতো মানব ভ্রূণের ত্রুটিপূর্ণ ডিএনএ সংস্কারে সক্ষম হলেন বিজ্ঞানীরা। এর ফলে ক্যান্সার সহ বংশানুক্রমে ছড়িয়ে পড়া প্রায় 10,000-এরও বেশি রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। সম্প্রতি জার্নাল নেচারে উঠে আসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের এই সফল গবেষণার তথ্য। আরও জানাচ্ছেন দুলি মালিক।
জন্মের আগেই রোগমুক্ত হবে শিশু, ভ্রূণ থেকে সরিয়ে নেওয়া হবে বংশানুক্রমে পাওয়া রোগ, জিন সম্পাদনার মাধ্যমে এভাবে ত্রুটিমুক্ত করা হবে ডিএনএ। যুক্তরাষ্ট্রে ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি ও দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর বেসিক সায়েন্সের একদল বিজ্ঞানী এ গবেষণায় সফলতা অর্জন করে। এতে গবেষণাগারেই তৈরি করা হয় ভ্রূণ, ত্রুটিপূর্ণ ডিএনএ শনাক্ত করে তা ত্রুটিমুক্ত করা হয়। বিজ্ঞানীরা জানান 58টি ভ্রূণে তারা এ গবেষণা চালায়, এর মধ্যে 42টি রোগমুক্ত করতে সক্ষম হয়। চিকিৎসা বিজ্ঞানের জগতে এ গবেষণা যুগান্তকারী। এর মাধ্যমে ক্যান্সার, হঠাৎ করে হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়া সহ প্রায় 10,000-এরও বেশি রোগ জন্মের আগেই প্রতিরোধ করা সম্ভব। ফলে পরবর্তী প্রজন্ম হবে এসব রোগমুক্ত। তবে এ গবেষণা নিয়ে বিতর্কও কম নয়। বিশ্বের অনেক দেশে এ ধরনের গবেষণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া নৈতিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এর সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সন্ত্রাস দমন ও শান্তি রক্ষায় একজোট হয়ে কাজ করবে মুসলিম বিশ্ব, প্রধানমন্ত্রীর সাথে ওআইসি মহাসচিবের বৈঠকে ঐকমত্য। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় অনিশ্চয়তায় হজ যাত্রীরা, কয়েকটি এজেন্সিকে দুষলেন ধর্মমন্ত্রী, সবাইকে পাঠানোর আশ্বাস। 71 যুদ্ধাপরাধের দায়ে 261 পাকিস্তানি সেনার তালিকা প্রকাশ, এ দেশীয় দোসরদের নাগরিকত্ব বাতিল ও বিচার দাবি। মন্ত্রিসভায় জাতীয় পার্টির থাকা লজ্জাজনক, সময় হলেই পদত্যাগ বললেন এরশাদ, আওয়ামী লীগের ক্ষতি হবে না মন্তব্য কাদেরের। বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা, রাজধানীর অনেক এলাকায় থই থই পানি, যানজটে অবর্ণনীয় দুর্ভোগ নগরবাসীর। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।